অতি বাচাল অতিরিক্ত কথা বলা প্রেস সচিবের একটা ইন্টারভিউ, একক ইন্টারভিউ গেছে। আমি ওনাকে বারবার এই কথাগুলো বলছি কারণ উনি যখন গণমাধ্যমে কথা বলেন উনি রাজনীতিবিদদের খুব অসম্মান করে কথা বলেন। সো ওনাকে আমি, যেহেতু সম্মান বিষয়টা রেসিপ্রোকাল, আপনি আমাকে দেখালেই আপনি সম্মান পাবেন, উনি যেহেতু রাজনীতিবিদদের সম্মান করে কথা বলেন না, সো আমিও মনে করি এই বাচাল প্রেস সচিবকে নিয়ে খুব সম্মান নিয়ে কথা বলার কিছু নাই। ওনার একক ইন্টারভিউটা আমি দেখছিলাম, সেখানে তিনি অ্যাঙ্কর তাকে প্রশ্ন করার কারণে তিনি অ্যাঙ্করকে বামপন্থী বলেছেন। সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন, তিনি বামপন্থী রাজনীতিবিদদের বনসাই বলেছেন, যারা নিজেরা বামুন হয়ে থাকে এবং তারা রাজনীতির সবকিছুই বামুনের চোখে দেখে। এবং তিনি যখন আমার প্রসঙ্গে প্রশ্ন করেছেন অ্যাঙ্কর, তিনি আমাকে লেখাপড়া করতে বলেছেন। তো আমরা তো বাংলাদেশের মানুষজন মোটামুটি মূর্খ, ওনারা তো সে কারণেই এক দল দক্ষ বিদেশি দিয়ে বাংলাদেশ এখন চালাচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরো যেমনটি বলেছে যে এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এটা আগের তত্ত্বাবধায়ক সরকারের মতো না, আমি আসছি প্রত্যেকটি বিষয়ে সরকারের ম্যান্ডেট আছে। আমি সেই জায়গায় আসছি, সেই জন্য আমি এতগুলো কথা বললাম। তো এই বাচাল প্রেস সচিবের কাছে আমি অশিক্ষিত। সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করার কারণে ওই অ্যাঙ্কর হচ্ছেন বামপন্থী আর বামপন্থীরা হচ্ছেন বনসাই। তো আমি ওনার জ্ঞাতার্থে জানাই যে কথাটি উনি বলেছেন, উনি তো অনেক পড়াশোনা নিশ্চয়ই করেন, না হলে ওনার বাকি সবাইকে মূর্খ কেন মনে হয়? উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি? উনি তো পাওয়ারটা খুব এনজয় করছেন, ওনাকে দেখলেই বোঝা যায়, কিন্তু উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি? ওনার উৎস কি ক্ষমতার? ওনার ক্ষমতার উৎস হচ্ছে একটা রেফারেন্স যেটা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে নেওয়া হয়েছে। এখন আপনি আসেন সেই রেফারেন্সে কি লেখা আছে আমরা একটু দেখি। সেই রেফারেন্সে লেখা আছে, এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন সংবিধান থেকে হাসিনা তুলে দিয়েছে, উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে, অন্য কোনো কাজ না, ডে টু ডে নির্বাহী কাজ, এক্সিকিউটিভ ডিউটি পালনের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের নিযুক্ত করিতে পারিবেন। এবং এই রেফারেন্স অনুযায়ী কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। আমাদের উপদেষ্টাদের আপনি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারবেন কিনা সেইটা নিয়ে একটা প্রশ্ন আছে। এই সরকার আসার পর একটা অধ্যাদেশ করেছিল, সেই অধ্যাদেশে সরকার বলেছিল যে প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদার হবেন। সেই অধ্যাদেশটা কোনো এক অজানা কারণে চাপা পড়ে গেছে। অজানা কারণটা কি জানেন? অজানা কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী তো দূরেরই কথা, আপনি সংসদ সদস্য বা এমপিও হতে পারবেন না যদি আপনি বিদেশি নাগরিক হন। এই সরকারের উপদেষ্টা পরিষদ, তার এক্সটেন্ডেড ভার্সন আমাদের নিরাপত্তা উপদেষ্টা, যেই পদটা বাংলাদেশে কোনোদিন ছিলই না, সেটাকে তৈরি করা হয়েছে। এরা প্রত্যেকে অন্তত 12 থেকে 14 জন বিদেশি নাগরিক আছে। নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে সে অভিযোগ নাকচ করেছেন। উনি কি বলেছেন? উনি কথার মারপ্যাচ দিয়েছেন। উনি একবারও বলেন নাই, উনি বলেছেন আমি বাংলাদেশের নাগরিক হিসেবে, কিন্তু অন্য কোন দেশের নাগরিকত্ব তার নাই, ডুয়েল সিটিজেনশিপ নাই, সেটা কিন্তু উনি বলেন নাই। এক। দুই হচ্ছে, আমাদের সেই অতি বাচাল প্রেস সচিবকে এই প্রশ্ন করা হয়েছিল, বারবার করা হয়েছিল। এই বাচাল প্রেস সচিব একবারও বলে নাই যে এই উপদেষ্টা পরিষদে বিদেশি কোনো নাগরিক নাই। তিনি বলেছে যে এটা অভিযোগ উত্থাপন করবে সে প্রমাণ করবে। কেন তোমাদের ওই ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নাই কেন? সেই জবাবদিহিতা নাই কেন? ওপেন চ্যানেল, ন্যাশনাল চ্যানেল বলে দেন আপনি। আপনার যদি সেই মরাল স্ট্রেংথ থাকে যে এই সরকারে কোনো বিদেশি উপদেষ্টা নাই, তাহলে সেটি আপনি জাতির সামনে প্রেস সচিব হিসেবে কেন পরিষ্কার করছেন না? সো আমি এই সরকারটাকে দেখছি বাংলাদেশকে একটা ভয়াবহ খারাপ দিকে নিতে। ফর এক্সাম্পল, আমরা গত কয়েক মাস ধরে আপনি জানেন সেন্ট মার্টিনে কিন্তু পর্যটন নিষিদ্ধ হয়ে আছে। এই ব্যাপারেও তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি আবারও ওই উপস্থাপক এবং আমাকে মূর্খ বলেছেন, কিন্তু ঠিক কেন সেন্ট মার্টিন, পরিবেশ রক্ষার কথা উনি বলেছেন, কিন্তু পরিবেশ সকল কিছু গিয়ে সেন্ট মার্টিনেই জমা হলো। বাংলাদেশের খাল, বিল, নদী, নালা,
মানে সমস্ত কিছু ভরাট করে সমস্ত কিছু, বুড়িগঙ্গার কথাই ফর এক্সাম্পল ধরেন আপনি, এগুলো কোনো জায়গায় পরিবেশ হলো না। বায়ু দূষণে বাংলাদেশ সারা বিশ্বে 1 নম্বর হয়ে যায় প্রতিদিনই, ঢাকা শহর 1 নম্বরে চলে আসে, সেটা নিয়ে কিছু হলো না। আপনার কাছে মনে হলো সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ রক্ষাটে, অর্থাৎ বাংলাদেশে যেন অসাধারণ একটা পরিবেশ বিরাজ করছে এবং প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, শুধুমাত্র সেন্ট মার্টিনের সমস্যা ছিল। ফারহানা, মাসুদ কামাল, করিডোর, বন্দর ব্যবস্থাপনা, কাতারকে বাংলাদেশি সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়া এবং সেন্ট মার্টিন নিয়ে অস্বচ্ছতা, সবকিছু নিয়ে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গন থেকেও এক ধরনের সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যেখানে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচন অনুষ্ঠান করা। অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানালেন, এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু নির্বাচন করবে? এই বিপরীতমুখী বক্তব্য আসলে কেন? এটা তো রুমিন ফারহানা তখন খুব সুন্দর করে পড়ে শোনালেন আমাদের। উনি যে কোর্টের যে আদালতের যে রেফারেন্সটা উল্লেখ করলেন, সেখানে তো বলাই আছে যে এটা কেবল নির্বাহী কাজ সম্পাদনের জন্য এটাকে করা হয়েছে। এবং করা হয়েছে মানে কি করা হয়েছে তা বলে নাই, বলছে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে, মানে এদের কাছে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিছে। যে রাষ্ট্রপতিকে তারা অস্বীকার করে আর যে রাষ্ট্রপতিকে তারা ফেলাই দিতে যাচ্ছে, তার নিয়োগকৃত লোকেরা, মানে আপনি একজন লোক, আপনি যে নিয়োগ কর্তা, সে আপনাকে যে কোনো সময় বাদ দিতে পারে না, পারে তো, নিয়োগ কর্তার সে অধিকার আছে। এদের নিয়োগ দিচ্ছে তো রাষ্ট্রপতি। যদিও ডক্টর ইউনূস বলে, কি বুঝে বলে জানি না, তার নিয়োগ করতে নাকি ছাত্ররা, তো ভুল কথা, মিথ্যা কথা, দেয় বেআইনি কথা। তাকে নিয়োগ দিয়েছে এই শাহাবুদ্দিন সাহেব। যদি উনি বলতো যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, এটা কি আদালত এটা কি করতো, মানে বলতো এটা ঠিক আছে, ওটা তো ঠিক হতো না রে ভাই। তো ওনারা তো এইটার আলোকে কিছু বললেই বলে, সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু বলেছে এটা করার জন্য। তো শুনলাম তো কি বললো। আর এই এত আলোচনার মধ্যে রুমিন ফারহানা ওনাকে নিয়ে এই আপনাদের ওনার মানে কি বলে প্রেস সেক্রেটারি কি বলছে না বলছে বললো, ওখানে ওই যে পার্টটা আছে যে বিদেশি নাগরিকের পার্টটা, ওখানে আমার প্রসঙ্গ উঠছিল আর কি। আসলে অভিযোগগুলো আমি করেছিলাম, তা আমি করাতে আমার রেফারেন্সে উপস্থাপক তাকে প্রশ্ন করেছে যে মাসুদ কামাল এই প্রশ্নগুলি করছে। উনি উল্টা আমাকে চ্যালেঞ্জ করছে, মাসুদ কামালকে কোনো প্রমাণ দিচ্ছে, সে প্রমাণ দিতে পারবে? ইনভেস্টিগেটিভ জার্নালিজম কি বলে? আরে ভাই শফিকুল আলম ভাই, আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি, আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি এবং সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে আসছি। একদম মানুষকে উড়াই দিয়েন না। সাংবাদিকতা কাকে বলে কিছু তো বুঝি রে ভাই, কিছু তো বুঝি। ইনভেস্টিগেটিভ জার্নালিজম কাকে বলে সেটাও বুঝি, আর আপনার কমেন্টারি জার্নালিজম কাকে বলে ওটাও বুঝি। আমি ওখানে কি করেছি, কি বলেছি, আমার এই জিনিসটা দেখতে বলে আরেকবার। আমি বলেছি যে জিনিসটা, যে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে, বিভিন্ন জন জানতে চায় যে এই লোকগুলো কি দেশের নাগরিক না দ্বৈত নাগরিক। আমার প্রশ্নটা হলো ওনারা ক্লিয়ার করুন। আমি ওই সংশ্লিষ্ট লোকদেরকে বলছি আপনারা ক্লিয়ার করুন, আপনারা বলুন যে আপনারা কি দেশের নাগরিক নাকি ওই দেশের নাগরিক নাকি দ্বৈত নাগরিক না কি, আপনার স্ট্যাটাসটা কি, আপনাদের সিটিজেনশিপ স্ট্যাটাসটা কি, এটা ওনাদেরকে আমি জানতে চেয়েছি। আর ওরা না শুনে বলতেছে যে আমি তাহলে পারলে প্রমাণ দে। আমি কোনো প্রমাণ দেবো না, আপনাকে প্রমাণ করতে হবে। আমি প্রমাণ দেবো কেন? আমি প্রমাণ দিতে পারতাম, যদি আমি এখন ইমিগ্রেশনকে বলি যে এই লোকগুলি যেখানে ঢুকছে ইমিগ্রেশনের, ওইটা আমার একটা ফটোকপি দেন, দিবে? আপনার জন্য তালা মায় রাখছেন, চাবি নিয়ে রাখছেন, নিয়ে মধ্যে নিজের আঁচলের মধ্যে বানিয়ে রাখছেন, ওই চাবি আমরা জানেন ব্যাগে দিই। আপনি কি উনি যে দেশে ঢুকছেন ইমিগ্রেশনের কাগজগুলো আমাকে দেখে দেন, আমি দেখি। ভাই এইগুলি বলে সমস্ত কিছু আপনার কাছে, আপনি বলেন যে আমি প্রমাণ করবো কারণ আপনি প্রমাণ করবেন যে আপনি ঠিক কি বেঠিক। আপনার মূলটা প্রশ্ন করেন, প্রমাণ করেন। আমি আপনাকে বলি কতগুলি কথা। এই যে আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে খুব পাওয়ারফুল একজন লেডি আছেন, লামিয়া মুর্শিদ, খুব পাওয়ারফুল। কিন্তু উনি যে কানাডার নাগরিক, এখন আমাকে একজন বলছে যে ওনার কানাডিয়ান পাসপোর্ট আমি নিজে দেখেছি, আমাকে একজন বলছে আমি নিজে দেখেছি। এখন ওই বলে না আমি নাই কানাডা পাসপোর্ট, আমি কেমন প্রমাণ করবো? কাজে আমার হলো ওনাদের যত যাতায়াত হয়েছে গত 5 বছর 10 বছরে সব আমি চেক করতে চাই। চেক করতে দেখে আমাকে, আমি প্রমাণ করে দেবো কে কি।
তাহলে আজকে না গত 5-10 বছরের ইমিগ্রেশনের সমস্ত ডাটা আমাকে দেখার অধিকার দেখেন আমি প্রমাণ করতে পারি কি না পারি। সব বন্ধ করে রেখে কারণ অ্যাক্সেস দিবেন না আর বলবেন যে প্রমাণ করেন, আর আপনি বলেন না আপনি চ্যালেঞ্জ করেন। তো এইগুলি বলে লাভ নেই, এইগুলি বলে লাভ নাই। আপনি করেছেন। আলী রিয়াজ স্যার সে আমার সরাসরি টিচার ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আমি তার ছাত্র ছিলাম। উনি আমেরিকা চলে গেছেন আজকে থেকে 25-26 বছর আগে। উনি ওখানে যাওয়ার পরে কি করছেন? আরেকটা ওখানে ইউনিভার্সিটির টিচার, উনি আমেরিকা নাগরিক না? মনির হায়দার আমার কলিগ ছিল, সে আমার সঙ্গে একই পত্রিকা আমরা চাকরি করতাম। সে আমেরিকায় কিভাবে গেছে আমি জানি না। আমি যদি বলে না আমি তো আমেরিকার নাগরিক না, প্রমাণ করে না, ওর পাসপোর্ট মাসুদ কামাল, এই যে আমরা দেখছি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একের পর এক নতুন নতুন সংকট তৈরি হচ্ছে, আমরা এখনো নির্বাচন কিংবা সংস্কার কেন্দ্রিক সমস্যাগুলো সমাধান সূত্রে পৌঁছাতে পারিনি। সেই জায়গা থেকে আমরা দেখছি যে একের পর এক নতুন বিষয় যুক্ত হচ্ছে, নতুন সংকট তৈরি হচ্ছে। আপনি নিশ্চয় অবগত আছেন, ভারত হঠাৎ করে বাংলাদেশি পণ্যের উপর স্থলবন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত, সে সঙ্গে সীমান্তে বিএসএফ এর পুশিন তো রয়েছেই। সবকিছু মিলে আসলে আমরা কোন পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছি? শুনেন, এই সব কিছুর পেছনে মূল লক্ষ্যটা হলো নির্বাচনকে বিলম্বিত করা, যা নাকি একটা অন্তর্বর্তীকালীন সরকারের যা হওয়া উচিত ছিল তার ঠিক বিপরীত কাজটা। এই সরকার সেই কাজ করছে অথবা সেই কাজ হতে দিচ্ছে যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায়। যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ। প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে, হতে দিচ্ছে, না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে যে তোমরা এটা নিয়ে একটু নাচানাচি করো। এই ফাঁকে তাদের কিছু মিশন আছে, তারা সেই মিশনগুলো করে নিচ্ছে। এই হলো একদম বটম লাইন। আর নির্বাচনে আর এই উপদেষ্টাদের মধ্যে কেউ আছে, তাদের হিসাব হলো যদি 2 ঘন্টাও বেশি থাকতে পারি তো 2টা ফাইলে তো সাইন করতে পারবো। তারা তো মজা পেয়ে গেছে, এই যে উপদেষ্টা থাকলে পরে কি মজাটা লাগে, এটা মজা তারা অলরেডি পেয়ে গেছে, কিন্তু তারা এখন ওই ধান্দায় আছে। আপনি ছোট একটা ঘটনা বলে দেখেন। বিষয়টা হলো কি, আপনাকে ভাই নিয়ম মেনে চলতে হবে। আপনি কোন নিয়মটা মানবেন সেটা আপনাকে বলতে হবে। কিছু নিয়ম মানবেন না, না মানলে বলবেন কি এটা হলো বিপ্লবের সরকার, এটা অমুকের সরকার, তমুকের সরকার, আমরা সব পারি। এই একটা অজুহাত তারা দ্বারা কইতেছে। এই অজুহাত কি গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু কেউ জানে না, গাইড জোরে করতেছে, গাইড জোরে। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। ব্যারিস্টার রুবিন ফারহানার, সরকারের তরফ থেকে আসলেই কি গায়ের জোরে কিছু করা হচ্ছে কিনা, যেমনটি আসলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও প্রশ্ন রেখেছেন, আপনি কি মনে করছেন জনগণ আপনাকে অসীম ক্ষমতাশীল বানিয়েছেন, তাই রাজনৈতিক দলগুলোর পরামর্শ মানার দরকার নেই? যাদের পরামর্শে বিভ্রান্ত হচ্ছেন সেই ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখেছেন, আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক? আমি ওনার এই স্টেটমেন্টটা দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা আইদার উনি ওই চেয়ারে বসে উনি অন্ধ এবং বধির হয়েছেন, অথবা তিনি জেনে শুনে বুঝেও তিনি তার ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চাইছেন। আপনি যে 3টা উদাহরণ দিলেন ভারতের, একটা হচ্ছে পুশিন করা হচ্ছে, আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি হয় প্লেন দিয়ে উড়িয়ে এনে তারপরে বন্দর দিয়ে স্থলবন্দর দিয়ে ঢোকানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার 1 মাস যেতে না যেতে স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, যেখান দিয়ে আমাদের কাপড় যেত, আমাদের রপ্তানি হতো কাপড়, আমাদের প্রাণের যে পণ্যগুলো সেগুলো যেত। আজকে অলরেডি কয়েক ট্রাক পণ্য প্রাণের কয়েক কোটি টাকার সেটা ফেরত এসছে। সো আমরা একদিকে ভারতের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করে রেখেছি, অন দি আদার হ্যান্ড মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কি সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। আমরা বর্ডার শেয়ার করি কিন্তু ভারত আর মিয়ানমারের সাথে, আমাদের কিন্তু আর কারোর সাথে বর্ডার শেয়ারিং নাই। মিয়ানমারের সাথে আপনি চিন্তা করেন, মানবিক করিডোরের কথা বলে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা না করে আমরা মানবিক করিডোরের নামে ইউএনকে সেখানে অ্যাক্সেস দেওয়ার কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার ক্রস করে মিয়ানমারের মানে একেবারে পোশাক পরা লোকজন এসে আমাদের বর্ডারে নাচ গান অনেক রকম খেলাধুলা করে আবার ফিরে যায়, আমাদের সরকারের টু শব্দ করবার কোনো হয় না। আবারও সেই মানে প্রেস সচিবের কথা বলতে হয়, তিনি খুব উঁচু গলায় ওই অনুষ্ঠানে বলছিলেন যে একটাও তো রোহিঙ্গা এত বছরে কেউ পাঠাতে পারেনি। এখন এই 9 মাসে কি একজন রোহিঙ্গাও গেছে? আপনার মনে থাকবার কথা, যখন রমজান মাসে